স্বাগত সবাইকে দর্শক। প্রতিদিন বিকেল 4:30 আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। আমনের ভরা মৌসুমেও চালের বাজারে আগুন। 2 সপ্তাহের ব্যবধানে চাল ভেদে বেড়েছে 2 থেকে 12 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ ক্রেতা এমন দাম বৃদ্ধিকে বলছেন অস্বাভাবিক। আর চালকল মালিকরা বলছেন গেল বছরের তুলনায় প্রায় 400 টাকা বেশি দরে কিনতে হচ্ছে ধান। চালের এমন দাম বৃদ্ধির জন্য তাই ধানের সংকটকেই দুষছেন মিল মালিকরা। শুল্ক ছাড়, অভিযান, হুঁশিয়ারি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। একজন আরেকজনের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারছেন সংশ্লিষ্টরা। তাই নিত্য প্রয়োজনীয় এই পণ্যের বিষয়ে কেন কি করা যায়, এসব নিয়ে আজকের মানচিত্রের আজকের বিষয়ে ভরা মৌসুমে চালের দামে লাগাম নেই কেন। আর আলোচনা করতে কুষ্টিয়া থেকে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান এবং নওগাঁর ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দুজনকেই স্বাগত মানচিত্রে। আমি তৌফিক আল জুবায়ের আপনার কাছে যাব, আমি শুনবো ব্যবস্থাপনা সম্পর্কে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, কেন, সেগুলো শুনবো। কিন্তু তার আগে আমি একটু আমাদের সাথে যে চালকল মালিক রয়েছেন জয়নাল আবেদিন প্রধান, তার কাছে একটু যেতে চাই। জয়নাল আবেদিন প্রধান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি যদি আপনারা যেটি বলছেন যে ধানের সংকট, আমি যদি একটু শুনতে চাই বিস্তারিত যে ধানের সংকটটা কেন হচ্ছে এবং এই যে ভরা মৌসুমেও চালের দাম বাড়লো, সেটির পেছনে আরও কোনো কারণ আছে কিনা, আপনারা কি মনে করছেন, সেটি দিয়ে শুরু করতে চাই। জয়নাল আবেদিন প্রধান। ধন্যবাদ ডিবিসিকে এবং সঞ্চালককে। আসলে ধানের দামের সাথে কিন্তু চাউলের দামের একটা সম্পর্ক থাকে এবং এই সম্পর্কটা কিন্তু সব সময়, এটা কিন্তু আজকে যে বলবেন যে চালের দাম বাড়ছে বা ধানের দাম বাড়ছে, দেখেন আপনাকে একটা চিত্রে আসতে হবে। আমরা যখন জুলাই আগস্টের পরবর্তীতে দেখলাম যে বাজারে যে ধানের দাম ছিল, তখন কিন্তু বাজারে কিন্তু একটা ধান ওঠে নাই। এই যে জুলাই আগস্টের মধ্যে দেশের যে সংকট সৃষ্টি হয়েছিল, এই সংকটে কিন্তু আপনার বিশেষ করে সারের দাম, কীটনাশক, বীজের দাম, বিদ্যুতের দাম, এমনকি শ্রমিকের দাম, প্রত্যেকটি দাম বৃদ্ধি করে কিন্তু আপনার এই কৃষকরা কিন্তু ধান ফলাইছে এবং এই ফলানোর পেছনে কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটা উৎপাদন খরচ পার মন প্রতি তাদের প্রায় 100 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কি কৃষকরা কি যে ধান আমাদের গত বছর বিক্রি করছে 1300 টাকায়, সেই ধান কি কৃষকরা কি 1300 টাকা এবার বেচতে পারছে? সেই ধান আমরা বাজারে, যেমন ধানি গোল্ড বিনা 7 যে ধানটা এই মৌসুমে উঠছে, সেই ধানটা এখন আমরা বাজার থেকে কিনেছি 1500 টাকা থেকে 1520 টাকা। যে ধানটা গত বছর কিনেছি 1300 টাকা, তার মানে 220 টাকা এখন ধানের দাম বেশি। অপরদিকে খাদ্য অধিদপ্তর যে ধানটা সংগ্রহ করে, সেই ধানটা গত বছর আমরা কিনেছি 1180 টাকায়, এখন সে ধানটা কিনেছি 1320 টাকা। তাহলে কি করে আশা করবেন যে আপনারা গত বছর যে চালের দাম পাইলেন, এখন সে চালের দামটা পর্যায়ক্রমে চালের দাম এভাবেই তো 4-5 টাকা বেড়ে গেছে। এখন সরকারের যে ব্যবস্থাপনা, আমি মনে করি জয়নাল আবেদিন প্রধান, আমি ব্যবস্থাপনার বিষয়ে আপনার পরামর্শ শুনবো, আপনাদের ভবিষ্যতের চাওয়া পাওয়া সেটিও শুনবো, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু সমস্যাটা আসলে শুনে নিলাম। আমি একটু তৌফিক আল জুবায়ের আপনার কাছে যেতে চাই। তৌফিক আল জুবায়ের, আমরা শুনছিলাম তারা অন্যান্য কৃষি উপকরণের বা উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত যেসব জিনিস, সার, তেল, বীজ, সেগুলোর বিষয়ে বলছিলেন যে সেগুলোর দাম বেড়েছে এই কারণে কৃষকও আসলে যেটি গত বছর যেই দামে ধান বিক্রি করতে পেরেছিল, এই বছর তার চেয়ে বেশি দামে বিক্রি করতে হয়েছে। আপনারা কি দেখছেন? আপনাদের একটি পর্যবেক্ষণ রয়েছে নিশ্চয়ই, আপনারাও খোঁজ খবর রাখছেন। সত্যি কি সেটি? না হলে একটি বিষয় কিন্তু সাধারণভাবে মনে করা হয় যে চালের মৌসুম, আমনের ভরা মৌসুম, চালের দাম কমার কথা ছিল, কেন কমলো না? আপনারা কি বলবেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে মিল মালিক সমিতির সভাপতি সাহেব যেটা বলছেন, তার কথার সঙ্গে কিছুটা মিল রয়েছে। আপনি যেটা উনি বললেন, গত বছর আমাদের প্রতি কেজি ধানের নেট উৎপাদন খরচ হয়েছিল প্রায় 25 টাকা 35 পয়সা। এটা অঞ্চল ওয়াইজ আমাদের একটু ডিফার করতে পারে, 5 to 7%। এই বছর আমরা যেটা অ্যানালাইসিস করেছি, আমাদের প্রতি কেজি ধান উৎপাদনে খরচ হচ্ছে 29 টাকা 27 পয়সা।
তো এইখানে প্রায় কেজি প্রতি 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটার পিছে তিনি যে কারণগুলো বললেন, আসলে সারের বিষয়টা এখানে মেন ফ্যাক্ট নয়। সার সরকারি নির্ধারিত মূল্যেই আমাদের কৃষকগণ ডিলারদের কাছ থেকে পেয়ে থাকেন। এছাড়া এইখানে যে বিষয়টা আছে, আপনারা জানেন যে মূল্য বৃদ্ধির অন্যতম একটা কারণ থাকে উৎপাদন। সামগ্রিকভাবে নওগাঁয় আর ধামরাট উপজেলায় বা নওগাঁ জেলায় ধানের উৎপাদন আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের এই আমন মৌসুমে প্রায় 22টি জেলায় কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ফলে সেইখানে আমনের চাষাবাদ স্বল্প পরিসর অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তারপরেও কিন্তু যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ওই সব জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের আমনের লক্ষ্যমাত্রা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরেকটা বিষয়, সারের যে বিষয়টা উনি বললেন, আসলে আমাদের কৃষকদেরকে আমরা যে সার ব্যবহারের নির্দেশিকা মোতাবেক যে সার ব্যবহার করার নিয়ম রয়েছে ফসল উৎপাদনের ক্ষেত্রে, কিন্তু কৃষক ওইটা একটু না মেনে হয়তো একটু সামান্য পরিমাণ বেশি সার প্রয়োগ করে থাকে, ফলে এখানে কৃষি উৎপাদন খরচটাও বেড়ে যায়। তাছাড়া আপনি জানেন যে ধানের দাম বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম কারণ চাহিদা। আমাদের জনসংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে আমাদের এই উৎপাদন খরচটা কৃষককে বাড়াতে হচ্ছে এবং জমির শ্রমিক সংকট, জমি চাষাবাদের জন্য বা উৎপাদন কার্যের জন্য বিভিন্ন আমি বুঝতে পেরেছি। তৌফিক আল জুবায়ের, আমি সমস্যাগুলো জানলাম, আরেকটু যদি জানতে চাই, যেটি হচ্ছে যে সংকটগুলোর কথা বললেন সেগুলোর ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর বা সরকারের এক ধরনের নিশ্চয়ই প্রস্তুত থাকে, যে কোনো দুর্যোগ বা যে কোনো সংকটের আগেই একটি প্রস্তুতি থাকে বা থাকা উচিত বলে আমরা মনে করি। অনেকগুলো সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে। আপনাদের আসলে সেই ধরনের কোনো প্রস্তুতি ছিল কিনা, বা প্রস্তুতি থাকলে, পরিকল্পনা থাকলে সেগুলো আসলে ঠিকমতো বাস্তবায়ন করতে পেরেছেন কিনা, এই প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে আসব। দুজনেই আমার সাথে থাকুন। একটা বিরতির সময় হয়ে গেছে, মানচিত্রে ফিরে এসে আবারও নিশ্চয়ই আলোচনা হবে চাল নিয়ে, চালের দাম নিয়ে, সংকট নিয়ে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজকে আলোচনা করছি ভরা মৌসুমেও চালের দামে লাগাম নেই কেন, এই প্রসঙ্গে। এবং আলোচনা করতে আমার সাথে যুক্ত রয়েছেন জয়নাল আবদিন প্রধান এবং তৌফিক আল জুবায়ের। আবারও স্বাগত। তৌফিক আল জুবায়ের, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই সংকট একটি আসছে, বা আপনারা দেখছিলেন যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এর মধ্যে পরিবহন সংকট দেখা দিয়েছে, সারের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, এবং আপনি বলেছেন যে বন্যার একটি ঘটনাও ছিল, সেটিও আসলে প্রভাব ফেলেছে বা ফেলতে যাচ্ছে। নিশ্চয়ই সেই ব্যাপারে আপনাদের কি কোনো পরিকল্পনা ছিল, প্রস্তুতি ছিল? যদি থাকে সেটির আসলে বাস্তবায়ন কিভাবে করেছেন বা করতে পারেননি কিনা, কোন কোন অসুবিধার কারণে? ধন্যবাদ। আসলে আমরা সে সময় ইনস্ট্যান্ট সরকার কৃষকদেরকে ভর্তুকি দিয়েছেন। প্রতি কেজি কৃষককে 5 কেজি করে ধান বীজ, 10 কেজি করে ডিএপি এবং 10 কেজি করে এমওপি সার, যে সকল জায়গায় এফেক্টেড এরিয়া ছাড়াও সমগ্র বাংলাদেশে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ভর্তুকির আওতায় এনেছিলেন। তাছাড়া আমাদের সর্বোপরি কৃষি বিভাগ পরিকল্পনা মাফিকই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। তবে এইখানে একটা বিষয়, যেহেতু আমাদের মিল মালিক সমিতির সভাপতি সাহেব বললেন যে আসলে আমাদের গত বছর কিন্তু সরকার যে ধানের রেটটা ছিল সেইটা কিন্তু তার চেয়ে আমাদের 2 টাকা এই বছর বাড়িয়েছে। যদি এইখানে বৃদ্ধি পায় তাহলে কৃষকেরও ধানের দাম বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। তো এইখানে খুব বেশি নয় যেটা, কারণ হচ্ছে গত বছর আমাদের এই বছর প্রায় 3.92% হারে ধানের দাম, মানে 4 টাকা মন প্রতি কেজি প্রতি 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা যৌক্তিক। আসলে কৃষক যদি ধানের ন্যায্য মূল্য পায় তাহলে কৃষক আগামীতে আরো ধান চাষে উৎসাহিত হবে। আর যদি কোনো কারণে ধানের ন্যায্য মূল্য না পেলে কৃষক কিন্তু ওই ধান চাষ থেকে সরে আসে। এর জন্য আমরাও কৃষককে পরিকল্পনা মাফিকই তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তৌফিক আল জুবায়ের, আপনার কথা যেটি বললেন যে কৃষকের ন্যায্য মূল্য, সেটি আমরা বছরের পর বছর ধরেই এই কথা শুনে আসি, এবং এত বছরেও সেই ন্যায্য মূল্যের
তার প্রাপ্তি সেটি নিশ্চিত হয়নি, সেটিও বলা যায়। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ন্যায্য মূল্য, যদি আপনারা ভর্তুকি দেন, আপনারা প্রস্তুতি নিয়েছিলেন, সহায়তা করেছেন কৃষককে, ক্ষতিগ্রস্ত কৃষককে, কিন্তু আমরা কিন্তু চালকল মালিকের কথাই দেখেছি যে কৃষক যে দামে গত বছর ধান বিক্রি করেছিল সেই দামে তাদের কাছে বিক্রি করতে পারেনি। তার মানে কোথাও একটি ঘাটতি রয়ে গেছে। সেই ব্যাপারে শুনবো কৃষকের ন্যায্য মূল্য নিয়ে। আমি একটু যেতে চাই জয়নাল আবেদিন প্রধান। জয়নাল আবেদিন প্রধান, আপনি কিছু পরামর্শের কথা বলছিলেন যে এই সংকট থেকে উত্তরণ, কারণ সামনের বছরও হয়তো বা আমরা সামনের মৌসুমে দেখতে পাবো একই চিত্র। সংকটটা কোনটা সেটি চিহ্নিত করা গেছে, সমাধানের কোনো পরামর্শ রয়েছে কিনা আপনাদের? ধন্যবাদ। সংকট এবং সমাধান, সংকট এক জিনিস, সমাধান আরেক জিনিস। সংকট তো থাকবেই, কিন্তু সংকটের জন্য যে সরকারের যে নীতিমালার প্রয়োজন বা এটা বাস্তবায়নের প্রয়োজন, আমি একজন দেশের নাগরিক হিসেবে, আমি একজন রাইস মিলার হিসাবে বলবো না, আমি একজন নাগরিক হিসাবে বলবো যে এদেশে যে আমরা যে বন্যার যে ক্ষতিগ্রস্ত হইল কৃষকরা, এবার যে সমস্ত কৃষকরা ধান তারা ফলাইতে পারলো না, এরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর যে সমস্ত কৃষকরা ধান তারা পেয়েছে, একটা কৃষক বাংলাদেশের নওগাঁ অঞ্চল, দিনাজপুর অঞ্চলের এবং রাজশাহী অঞ্চল, নাটোর এবং কুষ্টিয়া খুলনা অঞ্চলের যারা প্রান্তিক কৃষক, তারা কিন্তু ধান চাষ করে। মূলত যারা হচ্ছে মাঠের জমির মালিক, তারা কিন্তু ধান চাষ করে না, চাষটা করে প্রান্তিক কৃষকরা। প্রান্তিক কৃষকদের তো ধান রাখার জায়গা নাই ভাই। আপনার সংকট তো ওখানেই সৃষ্টি হয় যখন ধানের দাম থাকে হচ্ছে 1220 টাকা, তখন একটা কৃষক ধান পায় 1000 মণ। তার প্রয়োজনই সে ধান যখন রাখতে পারে না, তখন সে 600 মণ ধান বিক্রি করে ফেলে। 600 মণ ধান যদি সে 1200 টাকা বিক্রি করে, তাহলে তার থাকলো তার হাতে 400 মণ ধান। এ থেকে তো কৃষকের কোনো বেনিফিট আসবে না। আপনাকে সংকটের সমাধান হচ্ছে যে কৃষকের ব্যবস্থাপনাটার জন্য সরকারের চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি আমরা যেই সরকারই আসুক না কেন, বা সরকারের কৃষি মন্ত্রণালয়ের বা খাদ্য মন্ত্রণালয় যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে থাকি না কেন, ওই আপনার ওই ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন চ্যানেল ভিত্তিক এই প্রচার করে শুধু লোক দেখানোর কাজ করলে হবে না। আপনাকে কৃষক যাতে তার ধান রাখার মতো সংরক্ষণ রাখতে পারে, সে ব্যবস্থা সরকারের করতে হবে। উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক। কৃষকের ধানের দাম এখন 1200 টাকা, 3 মাস পরে কৃষক ধানের দাম পাবে 1350 টাকা। সেটা সরকার যদি সেই ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কৃষককে আর পর্যায়ক্রমে 10 বছর পরে কোনো ভর্তুকি দিতে হবে না। আপনি যুগ যুগ স্বাধীনতার পরবর্তীতে আপনি ভর্তুকি দিয়ে যাবেন। আপনি দেশে যে মেগা প্রজেক্ট করছে বিগত সরকার, হাজার কোটি টাকার, জয়নাল আবেদীন প্রধান, আমার কথা বলতে দেন। এই যে মেগা প্রজেক্ট, বাংলাদেশের যে একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় যে একটা মেগা প্রজেক্টের যে একটা আছে, কৃষকদের জন্য কি মেগা প্রজেক্ট করছে এদেশের স্বাধীনতার পরবর্তীতে? কৃষকদের জন্য মেগা প্রজেক্ট তৈরি করে উপজেলা ভিত্তিক ধান সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করতে হবে। সেই ধান তারা রেখে ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে, এবং সেই ব্যবস্থাপনায় আগে সরকারকে হাত দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে কৃষকদেরকে নিয়ে সব সরকারই আপনার শুধু বাহানা না করে তাদের কৃষকদেরকে কিভাবে বাঁচাইতে হবে সে ব্যবস্থা তৈরি করতে হবে। আমি একজন নাগরিক হিসেবে কথা বললাম, আমি এদেশের একজন রাইস মিল মালিক হিসেবে এই কথাটা বলতেছি না। জয়নাল আবেদীন প্রধান, একজন রাইস মিলার হিসেবে সংক্ষেপে আপনার কাছে একদম আমি একটা জিনিস জানতে চাই, যেটি হচ্ছে যে আপনি যেই ব্যবস্থাপনার কথা বললেন, বাজার ব্যবস্থাপনাও নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন, এবং সিন্ডিকেটের কথা, যেটি অদৃশ্য সিন্ডিকেটের কথা বলা হয়, সেটিও ভাঙা প্রয়োজন। নানা ধরনের অভিযোগ রয়েছে। আপনি কি মনে করেন যে কৃষক ন্যায্য মূল্য পেল, ব্যবস্থাপনা নতুন করে হলো, ভোক্তা পর্যায়ে এর প্রভাবটা আসলে কি হবে? সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ, তারা 2 থেকে 12 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আমি আপনাকে বলি, এই যে বাজার ব্যবস্থাপনা, যে ধান, আমাদের কুষ্টিয়াতে মনে করেন যে 40টা অটোমেটিক মিল আছে। আমাদের কুষ্টিয়ার আশেপাশে যতগুলা মোকাম আছে, ধানের মোকাম আছে, সরকার ধান কিনবে। রাষ্ট্রীয় পর্যায়ে খাদ্য অধিদপ্তরকে শক্তিশালী করতে হবে। ধান কিনবে গভর্নমেন্ট, ধান কিনে কোন রাইস মিলের কতটুক ধানের প্রয়োজন, ঠিক রেশিও অনুযায়ী। আজকে বাজার মনে করেন যে ধান কিনেছেন 1400 টাকায়, 1400 টাকা মনি কৃষক আবার মিলারদের কাছে ধান দিয়ে দিবেন, এবং মিলারদের বলবেন যে 1400 টাকা ধানে তোমাদের এই 60 টাকা তোমার পড়ছে চাউল, তুমি 60 টাকা চাউল বাজারে দিতে হবে। আপনার বাজার ব্যবস্থাপনা তো আপনার থাকতে হবে।
আপনার ধারণা থাকতে হবে, রাষ্ট্রের কাঠামোর ধারণা থাকতে হবে, জি। বাজার ব্যবস্থা, কৃষকের ব্যবস্থাও করতে হবে, মার্কেটে যে ধান যাবে কৃষকের কাছে একদম। সেটাও সরকারের কিনতে হবে, একজাক্টলি ভাবে কাজ করতে হবে। আবার রাষ্ট্রের কাঠামোর উন্নয়ন হয়, কৃষির উন্নয়ন হয়, ব্যবসায়ীদের উন্নয়ন হয়, ভোক্তাদের উন্নয়ন হয়। একদম ভোক্তাদের পরিষ্কার। বাঁচায় জি পরিষ্কার কথা। জি জনাব, রাষ্ট্রের ব্যবস্থাকে রাষ্ট্রের আবার প্লিজ রাষ্ট্রের আমরা একদম শেষ ব্যবস্থা- দিকে চলে এসে আমরা নিশ্চয়ই আরেকদিন শুনবো আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদিন প্রধান এবং তৌফিক আল জুবায়ের আমাদের সাথে যুক্ত হয়ে আজকে মানচিত্রে কথা বলার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন।